গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প নিকুঞ্জ বাবু, রচনা প্রচেত গুপ্ত। দরজার আড়ালে কেউ হাসছে। কে হাসছে? নিকুঞ্জ পাঠকের মাথা বালিশে, দুটো পা টান টান করে সামনে মেলা। সেই পা তিনি নাড়াচ্ছেন। নাড়াতে নাড়াতে ভাবছেন কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। হাসির আওয়াজে পা নাড়ানো বন্ধ করলেন নিকুঞ্জবাবু। ভুরু কুঁচকালেন। মৃত্যুর বাড়িতে হাসে কে? এ আবার কেমন অসভ্যতা! একটা মানুষ মাত্র হাত কয়েক দূরে মরে পড়ে আছে, সেই সময় হাসাহাসি। ঠিক শুনছেন তো? হ্যাঁ, ঠিক শুনেছেন। দরজার ওপাশেই বারান্দা, নিকুঞ্জবাবুর শখের বারান্দা। সেই শখের বারান্দা থেকে হাসি ভেসে আসছে। জোরে হাসি নয়, চাপা গলায় হাসি। মুখে হাত রেখে হাসলে যেমন হয় সেরকম। আশ্চর্য, খুবই আশ্চর্য। বাড়ির কর্তার মৃত্যুর মতো একটা শোকাবহ ঘটনার পর হাসি। কে হাসছে? বাড়ির কোনো মেম্বার নাকি বাইরের কেউ? হতে পারে, বাইরের লোকও হতে পারে। কিছুক্ষণ হলো একটা দুটো করে বাইরের লোকজন আসতে শুরু করেছে। গাড়ি ট্যাক্সির হর্ন শোনা যাচ্ছে, সিঁড়িতে পায়ের আওয়াজ। মরমর অবস্থার খবর পেলে আজকাল আর বাইরের লোক আসে না। তারা আসে ফাইনাল মারা যাওয়ার পর। ঠিকই করে। মরমর সময় ছুটে আসার মানে ডাক্তার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, অক্সিজেনের হাজারটা ফ্যাচাঙে জড়িয়ে পড়া। মারা যাওয়ার পর পৌঁছলে আর সে ঝামেলা থাকে না, একেবারে ঝাড়া হাত পা। কাল রাতে যখন শ্বাস উঠল তখন কটা বাজে? নিকুঞ্জবাবু সময় মনে করার চেষ্টা করলেন। খুব বেশি হলে একটা। প্রথমে চাপ, তারপর কষ্ট। বুকটা ঢেউয়ের মতো একবার উঠছে একবার নামছে। চোখ দুটো বেরিয়ে আসার জন্য ছটফট করছে। কপাল গলা ঘামছে দরদরিয়ে। এসব এলাকায় রাত একটা মানে অনেক। সুরমা দেবীর চেঁচামেচিতে বাড়ি শুদ্ধ সবাই উঠে পড়ল। দুই ছেলে, তাদের বউরা, বড় দাঁতনি, গোপালের মা, সবাই। একটা হট্টগোলের মতো অবস্থা। ঘরে ঘরে আলো জ্বালানো হলো। কেউ হাত পাকা খুঁজছে, কেউ জল আনছে, কেউ ওষুধের বাক্স হাতড়ে ওষুধ খুঁজছে, আর বাড়ির সবাইকে গাল দিচ্ছে। এ বাড়িতে একটা জিনিস যদি ঠিক সময় পাওয়া যায়, এটা বাড়ি না অন্য কিছু। 1:15-20 নাগাদ সুরমা দেবী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে শুরু করলেন। স্বপন রেগে গিয়ে বলল, আহ মা, কি আরম্ভ করেছ? রাত দুপুরে মরা কান্না শুরু করলে কেন? সুরমা দেবী কান্না থামিয়ে বড় ছেলেকে ধমক দেন। তোর বাবা রাতে মরছে, তাই রাতে মরা কান্না কাঁদছি। দিনে মরলে দিনে কাঁদতাম, তোর কি অসুবিধে? কথা শেষ করে সুরমা দেবী আবার মুখে আঁচল চাপা দিলেন। নিকুঞ্জবাবু বিয়ের পর থেকেই দেখছেন তাঁর স্ত্রীর এই ক্ষমতা অদ্ভুত। কান্নাকাটির মধ্যেও সে ধমকাতে পারে। স্বপন অবাক হয়ে বলল, মরছে? মরছে কোথায়? বাবার বুকে ব্যথা হচ্ছে। বুকে ব্যথা হলে কি মানুষ মরে যায় নাকি? গ্যাসের ব্যথা হতে পারে। অন্তরার ঘর থেকে বেরোতে দেরি হয়েছে। সে পড়েছিল নাইটি। নাইটি পরে শ্বশুরের ঘরে আসা যায় না। শ্বশুর মৃত্যু পথযাত্রী হলেও না, না হলেও নয়। সে হাউসকোট খুঁজে গায়ে জড়িয়ে তবে এলো। সুরমা দেবী তার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, এতক্ষণ কি করছিলে? তখন থেকে ডাকছি। বাপরে, বাড়িতে একটা মানুষ মরছে আর নাক ডেকে এত ঘুম! অন্তরা কাটা গলায় জবাব দিল, এত ঘুম কোথায়?
এই তো সব সেরে সুরে 12টার পর শুলাম। আপনি তো ভালো করেই জানেন মা, সবাইকে খাইয়ে রান্নাঘর পরিষ্কার করে বিছানা করে এই বাড়ির বউদের শুতে কত দেরি হয়। আপনি কি জানেন না? কুন্তলার তো আরও সময় লাগে, ওর ছেলে ছোট। সুরমা দেবী চোখের জল মুছে বললেন, স্বামী মারা যাচ্ছে, এখন আর বাড়ির বউদের কাজের ফিরিস্তি নাই বা শুনলাম অন্তরা? একেবারে না হয় সব চুকে বুকে যাওয়ার পর শুনব। এখন যাও দেখি, একটা হাত পাকা নিয়ে এসো। তপন জলের গ্লাস হাতে নিকুঞ্জবাবুর মাথার কাছে দাঁড়িয়েছিল। সে বলল, হাত পাকা দিয়ে কি হবে মা, ঘরে তো ফুল স্পিডে ফ্যান চলছে। সুরমা দেবী ছোট ছেলের কথায় আমল দিলেন না। কুন্তলা দরজার পাশ থেকে সরে এসে স্বামীকে বলল, মা যখন বলছে এই সময় হাত পাকা লাগে, তুমি বরং ডাক্তার সরকারকে ফোন করো। তপন বিরক্ত গলায় বলল, তুমি জলের গ্লাসটা ধরে দাঁড়াও, গ্লাস হাতে ফোন করতে পারবো না। ডাক্তার সরকারকে ফোন করা হলো 2 পর্যায়ে, ল্যান্ড এবং মোবাইলে। প্রথম পর্যায়ে ফোন বেজে গেল। দ্বিতীয় পর্যায়ে ঘুম ভাঙা বিরক্ত গলায় ডাক্তারবাবু বললেন, হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল শুনে সুরমা দেবীর কান্না বাড়ল। 2 পুত্রবধূ এসে শাশুড়ি গায়ে হাত রাখতে গেলে তিনি কান্না থামিয়ে সেই হাত সরিয়ে বললেন, গায়ে হাত দাও কেন? আমি কি মূর্ছা যাচ্ছি? সরো তো, মানুষ মরার সময় আধিক্যতা ভালো লাগে না, আধিক্যতা করতে হলে অন্য সময় করবে। হাসপাতালে নিতে হলো না, তার আগেই নিকুঞ্জ পাঠকের বুকের ওঠানামা বন্ধ হলো, চোখ স্থির হলো, তিনি মারা গেলেন। কিন্তু এখন হাসে কে? যেই হোক, নিকুঞ্জবাবুর মনে হচ্ছে এই লোকের গালে এখনই একটা চড় লাগানোর দরকার। শোকের বাড়িতে হাসা বেরিয়ে যাবে। শুধু শোক তো নয়, একটা ভদ্রতা সভ্যতাও আছে। গায়ে চাদর সরিয়ে খাটের ওপর উঠে বসলেন নিকুঞ্জবাবু। হাতে সময় অল্প, এতে কতটুকু দেখা হবে? কিছুই হবে না। দীর্ঘ 65 বছরের জীবনে কত মানুষ, কত ঘটনা, একটা পাক মারতে না পারতেই সময় ফুরিয়ে যাবে। সময় বাড়াবার জন্য নিকুঞ্জবাবু যে চেষ্টা করেননি এমন নয়, চেষ্টা করেছিলেন। উনি কিছুতেই রাজি হলেন না। স্যার, আর 1 ঘন্টা বাড়িয়ে দিন, উনি শান্ত গলায় বললেন। এইটা বলবেন না নিকুঞ্জবাবু, একেই আউট অফ টার্ন পারমিশন করে দিলাম। এখন যদি আরো আবদার করেন তাহলে মুশকিলে পড়ব। নিকুঞ্জবাবু হাত কচলে বললেন, অনুমতি দিলেন বলেই আর একটু সময়ের জন্য রিকোয়েস্ট করছি, নইলে কি ছাই সাহস পেতাম। উনি হেসে ফেললেন, সুন্দর সৌম্য হাসি। বললেন, আচ্ছা নিকুঞ্জবাবু, আপনি ঠিক কি দেখতে চাইছেন? নিকুঞ্জবাবু গদগদ গলায় বললেন, শুধু দেখতে নয়, শুনতেও চাইছি স্যার। আমার মৃত্যুর পর প্রিয়জন, পরিচিতি মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে কি করে, কে কি বলে, আড়াল থেকে একবার দেখতে চাই। কি হবে দেখে? নিকুঞ্জবাবু লাজুক গলায় বললেন, মানুষের এটাই মজা স্যার। নিজের জন্য অন্যের হাসি, আহ্লাদ, আনন্দ দেখে যেমন সুখ হয়, তেমনি তাদের সুখ দুঃখ দেখেও ভালো লাগে, তৃপ্তি পায়। এত মানুষ আমার জন্য কাঁদছে, আহারে উহুরে বলছে, এটা একটা বড় পাওনা স্যার। বলছে মানুষটা কত ভালো ছিল, কত বড় মাপের ছিল, সমুদ্রের মতো মন, পর্বতের মতো হৃদয়। শুনতে ভালো লাগবে না স্যার? আপনি বলুন না। উনি মুচকি হাসলেন, বললেন, আমি ঠিক জানি না, হয়তো লাগবে। আচ্ছা নিকুঞ্জবাবু, আপনি নিজের জন্য কতখানি শোক দুঃখ আশা করছেন? নিকুঞ্জবাবু উৎসাহী গলায় বললেন, নিজের মুখে কি বলবো স্যার, অনেকটাই করছি, বলতে পারেন পুরোটাই। এত বছর বেঁচে থেকে এত কিছু করলাম, আর মরার পর একটু কান্নাকাটি এক্সপেক্ট করব না? শুধু তো আর একটা 3 তলা 4 তলা বাড়ি তৈরি নয়,
স্ত্রী যেমনটি চেয়েছে তেমনটি করে বানিয়েছি। তার শখ মেটাতে ধার করেছি, পরিশ্রম করেছি। তারপর আমার দুই ছেলের কথাই ধরুন স্যার, স্বপন তপন, মার্ভেলাস ছেলে। ছোটটা ব্যবসা নিয়ে একটু গোলমালে আছে বটে, কিন্তু সেটা বড় কিছু নয়। দুজনকেই মানুষ করলাম, তাদের বিয়ে দিলাম। মেয়ে স্যার বর্ধমানে, জামাই কিঙ্কর, অতি চমৎকার ছেলে, দারুণ রেজাল্ট। এই ছেলেকে আমি খুঁজে বের করেছিলাম। সে এক গল্প স্যার। একদিন অফিস থেকে ফিরছি, হঠাৎ বাসে দেখি। যাক, সে গল্প আরেকদিন হবে। নাতি নাতনিগুলো আমার ভারী লক্ষ্মীপক্ষী। বড় ছেলের মেয়ে বুলি তো একটা সময় দাদু বলতে পাগল ছিল, খালি বায়না আর বায়না। এখন বড় হয়ে গেছে, সারাদিন কম্পিউটার ঘাঁটে, বিদেশে যাবে বলে বায়না ধরেছে। ছোট ছেলের পুত্রটি স্যার আমার বড় আদরের, এত আদরের যে নাম দিয়েছি আদু। আদর থেকে আদু। নিজের মুখে বলাটা ঠিক নয়, তবু আপনাকে বলছি, শুধু বাড়ির জন্য নয়, বাইরেও কাজকর্ম করেছি, খাতিরও পাই। পাড়ার 3-3টে ক্লাবের প্রেসিডেন্ট আমি। এই বুড়ো বয়সেও প্রতি মাসে একবার করে পুরনো অফিসে যাই, সবার সঙ্গে দেখা করে আসি। চা না খাইয়ে বেটারা ছাড়তেই চায় না। আমাকে পেলে ওরা কত খুশি যে হয়। উনি যেন খানিকটা আপন মনেই বললেন। সেই খুশিটা নিয়ে চলে যাওয়াটাই বুদ্ধির কাজ হতো নাকি নিকুঞ্জবাবু? নিকুঞ্জবাবু হাত জোর করে ফেললেন। প্লিজ স্যার, একটিবারের জন্য। উনি মাথা নামিয়ে জাবদা খাতায় ঘষ ঘষ করে লিখতে লিখতে বললেন, ঠিক আছে যান, যখন চাইছেন একবার ঘুরে দেখে আসুন। তবে মনে রাখবেন, আপনি কিন্তু নিজেকে দেখাতে পারবেন না। শরীরটা আপনার শোয়ার ঘরে যেমন শুয়ে আছে, মরে আছে, তেমনি থাকবে। আপনি ঘুরবেন ছায়ার মতো বাতাসের সঙ্গে, সবই দেখবেন, শুনবেন, কিন্তু দেখা দিতে পারবেন না, বলতেও পারবেন না কিছু। যান, আড়ালে থেকে দেখা করে আসুন সবার সঙ্গে। তাহলে স্যার সময়টা কি আর একটু বাড়াবেন না? উনি মুখ তুলে তাকালেন, ঠোঁটের ফাঁকে হাসির রেখা ফুটিয়ে বললেন, না, মনে হয় না আপনার লাগবে। চোখ খুলে বিছানায় উঠে বসতেই নিকুঞ্জবাবু দেখতে পেলেন ঘর প্রায় ফাঁকা। দু একজন এদিক সেদিক বসে দাঁড়িয়ে আছে। তারা বেশিরভাগই অচেনা বা আচ্ছেনা। বাড়ির লোকজন সব গেল কই? সুরমা, এ আবার কি? মৃত স্বামীকে ছেড়ে সে গেল কোথায়? ছেলেরা, তাদের বউ, নাতি নাতনি নিশ্চয়ই হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে গেছে। সে তো যাবেই। আহা, বেচারিদের পুরো রাতটাই ধকল গেছে। রাতে মানুষ মরা ঠিক না। মৃতদেহের বালিশের পাশে কে যেন যত্ন করে চশমা ঘড়ি রেখে দিয়েছে। নিকুঞ্জবাবু তুলে চোখে দিলেন। ঘড়ি পড়লেন হাতে। সময়টা খেয়াল রাখতে হবে, উনি রেগে না যান। চিরুনি পাওয়া যাবে? মাথার এই উলুছুলু অবস্থায় ঘর ছেড়ে বেরোনোটা বিচ্ছিরি। যা, কি আর করা, মরা মানুষের চিরুনি খোঁজাটা ভালো দেখায় না। হাত বুলিয়ে চুল ঠিক করলেন। তারপর দরজা পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। সবার আগে শোকের বাড়িতে হাসির রহস্য ভেদ করা দরকার। কিন্তু বাইরে এসেই চমকে উঠলেন নিকুঞ্জবাবু। আরে, এ তো বড় নাতনি বুলি দাঁড়িয়ে। বুলির সঙ্গে শালার মেয়েটাও আছে। কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, মনে পড়েছে, কাজল। ওরা এর মধ্যে জামশেদপুর থেকে চলে এলো। ভেরি গুড। নিকুঞ্জবাবু নাতনির দিকে সরে এলেন, দাঁড়ালেন ফুল ফুল গ্রিলের সঙ্গে মিশে। বুলি হাসি হেসে গলায় বলল, এই কাজল, চল না, কাল দুপুরে ছবিটা দেখে আসি, খুব হাসির বই। কাজল হাসতে হাসতে বলল,
একেবারে খালি। হ্যাঁ রে, কাল সময় পাবো? বাড়িতে এত ঝামেলা। বুলি চোখ কপালে তুলে বলল, ও মা, ঝামেলা কোথায়? বাবা বলছে আজ সন্ধ্যের মধ্যেই শ্মশান মশান হয়ে যাবে, তারপর ফ্রি। আর ঝামেলা হলেই তো ভালো, আমাদের দিকে কেউ খেয়ালই করবে না। টুক করে ছবি দেখে চলে আসবো, কাঁদো কাঁদো মুখে বাড়ি ঢুকলেই চলবে। কাজল এবার হেসে পড়ল, চোখ নাচিয়ে বলল, এই, ও যাবে? বুলি চোখ পাকিয়ে বলল, কে? কাজল বলল, ওই যে তোর ও। বুলি হাসতে হাসতে বলল, মার খাবি কাজল, ভালো হচ্ছে না কিন্তু। একটু আগে মোবাইলে ফোন করেছিল, আমি বললাম আজ কথা বলবো না, দাদু মারা গেছেন। পাজিটা কি বলল জানিস? কাজল ঠোঁট টিপে হেসে বলল, কি বলল? বলল, তাতে কি হয়েছে, দাদু মারা গেলে প্রেম করা বারণ নাকি? হ্যাঁ। নিকুঞ্জবাবু কি করবেন বুঝতে পারছেন না। তিনি সরে এলেন। পায়ে কোনো আওয়াজ নেই, পা টেপার কোনো দরকার ছিল না, তবু তিনি পা টিপে টিপে বারান্দা দিয়ে হাঁটতে লাগলেন। ওদের কথা তিনি শুনেছেন জানতে পারলে মেয়ে দুটো লজ্জা পাবে। আহা, ছেলে মানুষ, ওরা ওসব দুঃখ টুক্ষ কি বোঝে। বারান্দার শেষে বড় ছেলের ঘর, ঘরের সামনে পর্দা। বড় বৌমার টেস্ট ভালো। মনে আছে স্বপনের সম্বন্ধ দেখার সময় গায়ের রঙের পাশাপাশি তিনি টেস্টের ব্যাপারটাও খেয়াল রেখেছিলেন। রুচি ভালো হলে মানুষও ভালো হয়। ঘরের পর্দা সুন্দর, সুন্দর পর্দা সরিয়ে ভেতরে উঁকি দিলেন নিকুঞ্জবাবু। ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে অন্তরা কাপড় জামা গোছচ্ছে। একপাশে সোফায় বসে আছে স্বপন, তার চোখ মুখে রাত জাগার ক্লান্তি। অমন মুখ গোমড়া করে বসে আছো কেন? স্বপন মুখ তুলে বিরক্ত গলায় বলল, কি করব? নৃত্য করব? আমাকে ধমকাচ্ছ কেন? বুড়ো বয়সে বাবা মরেছে, তাতে ক্ষতিটা কি? বরং লাভই হয়েছে, ওনারও লাভ, আমাদেরও লাভ। লাভ? স্বপন মুখ তুলল। অন্তরা বলল, বাহ, লাভ নয়? এই যদি অসুখ বিসুখ করে বিছানায় পড়ে থাকতো ভালো হতো, নিজে কষ্ট পেত, আমাদেরও জ্বালিয়ে মারত। জ্বালাতে তো শুরুই করেছিল, এটা খাবো ওটা খাবো। বৌমা, কচুলতির শাক করো, তিলের নাড়ু বানাও। না বানালেই পারতে। অন্তরা ঝাঁঝের সঙ্গে বলল, না বানালেই পারতে। বলা খুব সোজা। উনি ছেলের বৌমা বলে রাঁধুনি নিয়ে এসেছেন না, অর্ডার মতো না খাবার পেলে বুড়ো ছাড়ত? মুখে আবার কত আধিক্যতা। আমার বড় বৌমার রান্নার হাত আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, কচুর মাথা দেবে। আসল সোনা তো সব নিজের স্ত্রীর লকারে। নিকুঞ্জবাবু পর্দার আড়ালে এক পা সরে এলেন। এসব কি শুনছেন? ঠিক শুনছেন তো? স্বপনই বা চুপ করে আছে কেন? কিছু বলবে না? একটা ধমক তো দিতে পারে। বাবাকে বুড়ো বলছে আর ছেলে চুপ করে শুনছে। স্বপন বলল, হাত নেড়ে বলল, বাজে কথা ছাড়ো তো, আমি রয়েছি নিজের জ্বালায়। অন্তরা মুখ ফিরিয়ে বলল, কি জ্বালা আবার? শুনলে না তখনটা কি বলল? কি বলল তোমার গুণধর ভাই? বলল, দাদা তুই বড়, শ্মশান মশান শ্রাদ্ধ শান্তি লোক খাওয়ানো সব তুই সামলাবি, ওসবের হ্যাপার আমি মধ্যে নেই। তাছাড়া এই মাসটা ব্যবসা টানাটানি চলছে। মানে? মানে আর কি, খরচাপাতি সব আমার। অন্তরা মুখ ঝামটে বলল, কেন? তোমার কেন? উনি কি বানের জলে ভেসে এসেছেন? বিয়ের পরপরই তোমাকে বলেছিলাম তোমার এই ভাইটি একটা মিচকে, বলিনি? বলো তুমি। শুধু তোমার ভাই নয়, তোমার ভাইয়ের ফর্সা বউটিও সুবিধের নয়। একা পেলেই শ্বশুরের সঙ্গে এত গুজুর গুজুর কিসের রে বাবু? শ্বশুর কি তোর একার? স্বপন বলল, কি আবার? নিশ্চয়ই বাবার কাছ থেকে ব্যবসার টাকা ম্যানেজ করতো। যাক, ওসব ছাড়ো, আমি দেখি কাজকর্ম কত শর্টে সারা যায়। দীর্ঘশ্বাস ফেলে সরে এলেন নিকুঞ্জবাবু। সন্তানের সব কথা ধরতে নেই। শোকের মাথায় মানুষ উল্টোপাল্টা কত কি বলে। পিতৃশোক বলে কথা চারটিখানি ব্যাপার নয়। ছোট ছেলের ঘরে পর্দা টানা নয়, ভেজানো। বিয়ে থা হয়ে গেলে ছেলের ভেজানো দরজা ঠেলে ঢুকতে নেই। বাইরে থেকে হয় ডাকতে হয়, নয় গলা খাকারি দিতে হয়। আজ সেসব সমস্যা নেই।
দরজার সঙ্গে মিশে ভেতরে সেঁধিয়ে পড়লেন নিকুঞ্জ পাঠক। টেবিলের সামনে বসে তপন অফিসের কাগজপত্র ঘাঁটছে। একটু দূরে খাটে বসে আছেন তার শাশুড়ি, পাঞ্চি বলছেন। নিকুঞ্জবাবু বেয়ানকে দেখে খুশি হলেন। এই মহিলাকে তিনি পছন্দ করেন। মহিলা সরল সাদা মানুষ। কথায় কথায় বলতেন, আমাকে কিছু বলবেন না দাদা, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে এখন আপনার। এই মেয়ের ভালো মন্দ কিছুই আমি বুঝি না। এই মহিলা মৃত্যু সংবাদ পেয়ে সবার আগে ছুটে আসবে না তো কে আসবে? এমনটাই তো হওয়া উচিত। বিপদের সময় পাশে না দাঁড়ালে কিসের আত্মীয়, কিসের আপনজন? খাটের অন্য পাশে কুন্তলা তার 4 বছরের ছেলে আদুকে ভাত খাওয়াচ্ছে, সিদ্ধ ভাত। ভাতের আড়ালে একটা ডিমও আছে। আদু ভাত খেতে চাইছে না, কুন্তলা ধমক দিয়ে খাওয়াচ্ছে। নিকুঞ্জবাবু খাটের পাশে চুপটি করে দাঁড়ালেন। শাশুড়ি মহিলা তার মেয়েকে বললেন, তাড়াতাড়ি কর, ফুটবল থেকে এসে যাবে। তপন মুখ না ফিরিয়ে বলল, এসে যাবে তো কি হয়েছে? মহিলা চিবুক তুলে মুখের পিক সামলে বললেন, মরার বাড়িতে রান্না বান্না ভালো দেখায় না, তার উপর তোমার বাবার দেহ এখনো রয়েছে। তপন মুখ দিয়ে অবজ্ঞা ধরনের আওয়াজ তুলে বলল, ওসব আমি মানি না, আমিও খাবো। মহিলা বললেন, আমি মানামানির কথা বলছি না, দেখানোর কথা বলছি। তোমার খাওয়াটা ঠিক হবে না তপন, কেউ দেখলে। কুন্তলা তার মায়ের দিকে মুখ ফিরিয়ে কঠিন গলায় বলল, কি হবে মা? বাবা মরেছে বলে ছেলে উপোস করে থাকবে? এটা কেমন কথা বলছো? সবাই তো লুকিয়ে এটা সেটা মেরে দিচ্ছে। তুমি কি ভাবছো এবারই বড় বউ তার স্বামীকে না খাইয়ে রেখেছে? ভোরবেলা চা দিল, বিস্কুট দিল, একটা ডিম পর্যন্ত ঝট করে ভেজে দিয়েছে। গোপালের মা আমাকে খবর দিয়েছে। তাছাড়া উনি তোমার জামাইয়ের জন্য বাড়তে কি করেছেন? কিছুই নয়। কতদিন ধরে আদুর বাবা 1040 টাকা চাইছে। এমনি চাইনি, বিজনেসের জন্য চাইছে। বাবা একটা ফিক্সড ভাঙলেই হেসে খেলে হয়ে যেত। শ্বশুরমশাই কিছুতেই শুনলেন না, দিচ্ছি দেবো বলে কাটিয়ে দিলেন। এখন তো 20 বাও জলে, তার জন্য আমরা কেন বুক চাপড়ে কাঁদব? নিকুঞ্জবাবু সরে দাঁড়ালেন। এখানে 1 মিনিটও নয়, এই ঘর ছেড়ে বেরিয়ে পড়াটাই নিরাপদ। যত দ্রুত পালানো যায় তত মঙ্গল। কুন্তলার মা চাপা গলায় বলছেন, গাধার মতো কথা বলিসনি। শ্বশুর গেছে তো কি হয়েছে? এখন তোর শাশুড়িকে ম্যানেজ রাখতে হবে। টাকা পয়সা, বাড়ি ঘর, ভাগাভাগির ব্যাপার আছে। যা, ছেলেকে খাওয়ানো বন্ধ করে শাশুড়ির কাছে গিয়ে বস। গায়ে মাথায় হাত বোলা। হ্যাঁ, এমনি বোলাবি না, সঙ্গে কাঁদবি। কুন্তলা গজগজ করে বলল, যাচ্ছি, কিন্তু কাঁদতে পারবো না। তুমি তো জানো মা, টিভির সিরিয়ালগুলো ছাড়া চট করে আমার চোখে জল আসে না। তাছাড়া মানুষটাকে কখনোই আমি পছন্দ করিনি। সারাদিন বাড়িতে বসে খালি ট্যাক ট্যাক আর ট্যাক ট্যাক। আলো নেভাও রে, কল বন্ধ করো রে, ছাদের দরজাটা খোলা কিনা দেখে সরে। উফ, হরিব্বল। নিকুঞ্জবাবু বেরিয়ে পড়লেন। তিনি কি চিন্তিত? মুখ দেখে মনে হচ্ছে চিন্তিত, আবার নাও হতে পারে। জীবিত মানুষের মুখ দেখে যা মনে হয়, মৃত মানুষের বেলায় তা না হতেও পারে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো মেয়ের সঙ্গে। দেখা হলো বলাটা ঠিক নয়। নিকুঞ্জবাবু ঝুমুরকে দেখতে পেলেও ঝুমুর তাকে দেখতে পেল না, পাওয়ার কথাও নয়। ঝুমুরের পেছনে তার স্বামী কিঙ্কর, মেয়ের হাতে রুমাল, জামাইয়ের হাতে ঢাউস সুটকেস। বর্ধমান থেকে আসছে বলে সুটকেস। নিশ্চয়ই এখানে কটা দিন কাটিয়ে ফিরবে। নিকুঞ্জবাবু সিঁড়ির একপাশে সরে দাঁড়ালেন। ঝুমুরের মুখের দিকে তাকালেন। মেয়ের মুখ থমথমে এবং লালচে। আহারে, নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছে। মেয়েটারই এক দোষ, বড্ড নরম। বাবার একটা কিছু হলো কি না হলো কেঁদে ভাসাবে। এই তো গত বছর সামান্য ফ্লু নিয়ে কি কাণ্ড করল। সকালে খবর পেয়ে বিকেলে ট্রেনে চলে এসে কান্না চলল। আর এ তো একেবারে মৃত্যু, কাঁদবে না? মেয়ের কান্নায় বাবারা দুঃখ পায়। আজ অন্যরকম হলো। নিকুঞ্জবাবু খুশি হলেন। তিনি মেয়ে জামাইয়ের পিছু নিলেন। ঝুমুর কোনো দিকে না তাকিয়ে চটি ফটফটিয়ে তার মায়ের ঘরে এসে থামল। নিকুঞ্জবাবুও ঢুকে পড়লেন বন্ধ জানলা গলে। সুরমা দেবী আধশোয়া অবস্থায় খাটে শুয়ে আছেন, চোখ বোঝা। মাথার কাছে
গোপালের মা হাত পাখা দিয়ে বাতাস করছে। দুপাশে অন্তরা আর কুন্তলা দুজনেই দাঁড়িয়ে, হাতে গ্লাস। দুজনেই তাদের শাশুড়ির জন্য শরবত এনেছে। সম্ভবত সুরমা দেবী এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোনটা তিনি খাবেন। ঝুমুরের পায়ের আওয়াজে সুরমা দেবী চোখ খুললেন। এসেছিস? ঝুমুর ঝাঁকিয়ে উঠল। মা, আমি এত পরে খবর পেলাম কেন? সুরমা দেবী বিরক্ত গলায় বললেন, এতে আগে পরের কি আছে? মানুষটা না মরলে মরার খবর দেবো কি করে? তাছাড়া স্বপন তো সকালেই ফোন করেছে। ওটা সকাল হলো? 7টাটা কি সকাল? আমাদের অর্ধেক কাজ হয়ে যায়। তোমাদের বাড়ির মতো সবাই পড়ে পড়ে ঘুমোয় না। কথা শেষ করে বউদের দিকে আর চোখে তাকালো ঝুমুর। অন্তরা চিমটিটা ধরে নিল, নিচু গলায় বলল, পড়ে পড়ে ঘুমানোর কি আছে দিদি? গোটা রাতই তো আমরা জেগেছি। সুরমা দেবী মুখে আঁচল দিয়ে বললেন, এটা কোনো কথা নয় বড় বৌমা। বাড়ির কর্তা মারা যাচ্ছে, বাড়ি শুদ্ধ সবাই জাগবে না তো কি করবে? নাক ডেকে ঘুমোবে? সত্যি তো, তোমাদের ঝুমুরকে আরো আগে খবর দেওয়া উচিত ছিল। কুন্তলা জায়ের পক্ষ নিল, ঋণঋণে গলায় বলল, 7টা এমন কিছু দেরি নয়। বর্ধমান থেকে তো 10 মিনিট অন্তর অন্তর ট্রেন। সেরকম হলে কিঙ্করদার গাড়ি ছিল। এরকম একটা বিপদের দিনে তেল খরচ নিয়ে ভাবলে চলে না। কিঙ্কর বোকাশোকা মানুষ, চট করে সবটা ধরতে পারে না। সে সবসময়ই বউয়ের কথা অনুযায়ী চলতে চেষ্টা করে। কখন রাখবে, কখন খুশি হবে, পারলে সেটাও জেনে নেয়। অপমান গায়ে লাগতে কিঞ্চিত বেশি সময় নিল। সে তার বউয়ের দিকে তাকালো। ঝুমুর গলা তুলল, ভাবতেই তো হবেই। এখন থেকে সব খরচাপাতি নিয়েই ভাবতে হবে। নিজের বাড়ির টাকা পয়সা নিয়ে যেমন ভাবতে হবে, এ বাড়ির টাকা পয়সা নিয়েও ভাবতে হবে। বাবার সম্পত্তি শুধু ছেলের নয়, মেয়েরও। সুরমা দেবী বললে, উফ ঝুমুর, এখনো তোর বাবা পাশের ঘরে শুয়ে আছে, এসব কি শুরু করলি? বাবার মৃত্যু শোকে এতক্ষণ পর্যন্ত যে মন খুলে কাঁদবার সময় পায়নি, সেই ঝুমুর এবার ফুঁপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলল, শুরু শুরু আমি করেছি? তা তোমার ছেলে আর তাদের বউরা শুরু করেছে। মা, আমাকে বাবার মৃত্যুর খবর কেন দেরি করে দেওয়া হল আমি জানি না ভেবেছ? প্রমাণ করতে চাইছে ঝুমুর কুণ্ডু এ বাড়ির কেউ নয়। এটা সহজ হবে না, এই বলে রাখলাম। পাই পয়সা সব বুঝে তারপরে বাড়ি ছাড়ব। কথা শেষ করে ঝুমুর তার স্বামীর দিকে ফিরে বলল, হাঁদার মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। কি জানি, এরা বোধহয় আমার ঘরে এতক্ষণ তালা মেরে দিয়েছে। মেরে দিলে ক্ষতি নেই, উকিল ডেকে তালা ভাঙব। দেয়াল বেয়ে নিকুঞ্জবাবু একতলায় এসে দাঁড়ালেন। মনটা বিষণ্ণ, খুবই বিষণ্ণ। এসব কি শুরু হয়েছে বাড়িতে? কি শুরু হয়েছে? এই তার ছেলে মেয়ে, এই তার সংসার। ভাবতে ভাবতে পাক দিয়ে বাড়ির পেছনে এলেন। বাগানে এসে দাঁড়ালেন। এদিকটা ভাড়াটেদের। ভাড়াটে বলতে দুটি মাত্র মানুষ, অল্প বয়সী স্বামী স্ত্রী। চাকরি বাকরি ছাড়া সারাদিন গান বাজনা লেখাপড়া নিয়ে থাকে। এমনি গান বাজনা নয়, গম্ভীর গান বাজনা, ওয়েস্টার্ন ক্লাসিক্স, বেটোফেন, মোজার্ট, চাকোভস্কি। অনেক ঝাড়াই বাছাই ইন্টারভিউয়ের পর এদের একতলার পেছনে দুটো ঘর দিয়েছিলেন নিকুঞ্জবাবু। বাড়িতে লেখাপড়া গান বাজনার একটা পরিবেশ থাকা দরকার, সে নিজের ঘরেই হোক বা ভাড়াটের ঘরেই হোক। বাড়ি তো একটাই। ছেলে মেয়ে দুজনেই চমৎকার। এলেই ডেকে ঘরে বসিয়ে খাতির যত্ন করেছে। এটা কি বাজছে হে? ফিফথ সিম্ফনি মেসমশাই। ফিফথ সিম্ফনি? সেটা আবার কি? এটা খুব বিখ্যাত একটা সুর। ভেতরে আসুন না মেসমশাই, এক কাপ চা খেতে খেতে বাজনা শুনে যান। নিকুঞ্জবাবু ভেতরে গেছেন। সোফায় বসে বাজনা শুনতে শুনতে চা বিস্কুট খেয়েছেন। চোখ বুজে মাথা নেড়েছেন। বিখ্যাত সুর তাকে যতটা আপ্লুত করেছে, তার থেকেও বেশি আপ্লুত করেছে ভাড়াটেদের আচরণ। 10-12 দিন ভাড়া দিতে দেরি হলে গা করেননি কখনো। এই তো এ মাসের ভাড়া এখনো দেয়নি। তিনি কি তাড়া দিয়েছেন? দেননি। দেবেনি বা কেন? চমৎকার মানুষের থেকে কি ভাড়া বড় হলো? মৃত্যুর খবর পেয়ে এরা কি করছে? আজও কি গান বাজনা শুনছে? দুঃখের বাজনা, বেহালা বা বাঁশি? না, বাজনা শুনছে না।
বাগানের ঝোপঝাড় আগাছার উপর দিয়ে ভেসে নিকুঞ্জবাবু এসে দাঁড়ালেন ভাড়াটেদের ড্রয়িং রুমের জানলায়। ওই তো স্বামী স্ত্রী দুজনেই বসে, হাতে বই, মুখ থমথমে। থমথমে হবারই কথা, মাথার ওপর পছন্দের মানুষটা মরে পড়ে আছে, ওদের মুখ থমথমে হবে না তো কি হবে? মেয়েটি বলল, খারাপ লাগছে। স্বামী মুখের সামনে থেকে বই সরিয়ে বলল, আমারও লাগছে বিপাশা। নিকুঞ্জবাবু সরে এলেন। তাঁর চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। বিপাশা কাঁদো কাঁদো মুখে বলল, অনেক ভাগ্য করে এমন একজন বাড়িওয়ালা পেয়েছিলাম। ছেলেটি বলল, আমি ভাগ্যে বিশ্বাস করি না, কিন্তু একে পেয়ে মনে হচ্ছিল ভাগ্যই আসল। নিকুঞ্জবাবু মুগ্ধ। ইচ্ছে করছে ঘরে ঢুকে পড়তে, তারপর সোফায় বসে হাসতে হাসতে বলবেন, এক কাপ চা খাওয়া দেখি। আর ওই যে কি ফোনই আছে তোমাদের, বাজনাটা বাজাও, শুনতে শুনতে চা খাই। কিন্তু সে উপায় নেই। উনি এক চক্কর ঘুরে দেখার অনুমতি দিয়েছেন, দেখা দেওয়ার অনুমতি দেননি। তাও আরও সরে এলেন নিকুঞ্জবাবু, একেবারে দরজার পাশে। নিজের জন্য অন্যের মায়া, শোক, প্রশংসা শোনার মধ্যে এত আনন্দ। বিপাশা বলল, ভাগ্য বলে ভাগ্য, এমন বোকা হাঁদা বাড়িওয়ালা কার কপালে জোটে বলো? ছেলেটি হাসল, পায়ের উপর পা তুলে বলল, বোকা বলে বোকা, একেবারে গ্রেট বোকা। সেই জন্যই তো খারাপ লাগছে। বাজনা শুনিয়ে আর চা খাইয়ে হাঁদাটাকে তুমি যেভাবে ম্যানেজ করে রেখেছিলে বিপাশা, ভাড়া দিতে দেরি হলেও টু শব্দটি করতো না। এমন গাধা তুমি কোথায় পাবে? বিপাশা খিলখিল করে হেসে উঠল, এই আস্তে শুনতে পাবে। কে? গাধা বাড়িওয়ালার গাধা ভূত। এবার দুজনেই মুখে হাত চাপা দিয়ে হাসতে লাগল। নিকুঞ্জবাবু ছাদে। বেলা হলো, রোদ কড়া হচ্ছে। নিকুঞ্জবাবু পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলেন। পাঁচিল টপকে তাকালেন নিচে। অনেক মানুষ। কাচের গাড়ি এসে গেছে। দুই ছেলে সেই গাড়ি ফুল মালা দিয়ে সাজাচ্ছে, চোখের জল মুছতে মুছতে। আহারে, ঝুমুর আর পুত্রবধূদের অবস্থা আরও খারাপ। নতুন ধুতি পাঞ্জাবিতে মৃতদেহ সাজাতে সাজাতে কেঁদে ভাসাচ্ছে। চন্দন পড়াচ্ছে বিপাশা, ভারী যত্ন করে পড়াচ্ছে। নিকুঞ্জবাবু অবাক হলেন, এই মেয়ের এত গুণ। সুরমা ইতিমধ্যে বার কয়েক ফিট গেছে। কাজল আর বুলি তাকে সামলাচ্ছে। নিকুঞ্জবাবু স্ত্রীর ফিট যাওয়ার ঘটনায় চিন্তিত। এটা ঠিক নয়, সুখের জন্য নিজেকে অসুস্থ করা মোটে বুদ্ধিমানের কাজ নয়। সুরমাটা কোনোদিনই নিজের দিকে খেয়াল রাখে না। নিকুঞ্জবাবু হাত উল্টে ঘড়ি দেখলেন। সময় ফুরিয়ে এসেছে, এবার যাওয়ার পালা। দেরি করলে উনি রাগ করবেন। দেরি করার দরকারও নেই, দেখাশোনা সবই হয়ে গেছে। খানিক আগে পুরনো অফিসেও ঢু মেরেছিলেন তিনি, একেবারে লিফটে চেপে সোজা অ্যাকাউন্টসে। কত বছর যে এই ডিপার্টমেন্টে কাটিয়েছেন, টেবিল, চেয়ার, ফাইল সব জায়গাতেই মায়া পড়ে আছে। সুদীপ্ত নিজের টেবিল থেকে চিৎকার করে বলল, হে, খবর পেয়েছো অম্বরীশ? পাঠকদা গেছেন। উল্টো দিকের টেবিলে বসে অম্বরীশ ফাইল ঘাঁটছিল। মুখ তুলে বলল, কোথায় গেলেন? সুদীপ্ত হাত তুলে আকাশ দেখালো। অম্বরীশ হেসে উঠল। হ্যাঁ, অম্বরীশ বলল, যাক, নিচে বাঁচলেন, আমাদেরও বাঁচালেন। সপ্তাহে সপ্তাহে এসে আর জ্বালাবেন না। রিটায়ার্ড লোকগুলোর এই হয়েছে সমস্যা, ভাবে তাদের মতো অন্যদেরও বুঝি কাজকর্ম নেই। সুদীপ্ত হাসতে হাসতে বলল, হ্যাঁ বাবু, কাউকে পাঠিয়ে তাড়াতাড়ি একটা মালা গুজ দিয়ে এসো, ভূত হয়ে যেন আর এদিক মুখ না হয়। নিকুঞ্জবাবু পাঁচিলের ধার থেকে সরে এলেন, এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। ঠিক তখনই হালকা পায়ের আওয়াজ তুলে ছাদে উঠে এলো আদু। 4 বছরের ছোট্ট আদু, নিকুঞ্জবাবুর আদরের নাতি। নিকুঞ্জবাবু থমকে দাঁড়ালেন। মুখোমুখি দাঁড়িয়েও পড়ল আদুও। চোখ দুটো বড় বড় করে বলল, দাদু, তুমি তুমি এখানে?
নিকুঞ্জবাবু চমকে উঠলেন। আদু তাকে দেখতে পাচ্ছে? কি করে পাচ্ছে? উনি তো সেই ক্ষমতা দেননি, বরং বারবার বলে দিয়েছেন, মনে রাখবেন নিকুঞ্জবাবু, আপনি দেখবেন কিন্তু আপনাকে কেউ দেখতে পাবে না, আপনি চাইলেও পাবে না। মরা মানুষকে জ্যান্ত দেখা গেলে সে এক কেলেঙ্কারি কাণ্ড হবে, নিয়মকানুন সব উল্টে পাল্টে যাবে। তাহলে কি হলো? ছোট্ট আদুর বেলায় নিয়ম কি উল্টে পাল্টে গেল? আদু দুপা এসে নিকুঞ্জবাবুর ডান হাতটা ধরল। সেই নরম আঙুল, সেই গরম গরম ছোঁয়া। নিকুঞ্জবাবুর শরীর কেঁপে উঠল, মৃত শরীরে প্রাণের কাঁপন। ছাদে কি করছো দাদু? নিকুঞ্জবাবু নিচু হয়ে নাতির মুখের কাছে মুখ নিয়ে হেসে বললেন, কিছু নয় রে বেটা, চলে যাওয়ার আগে বাড়িটা একবার ঘুরে নিচ্ছি। আদু আবদারের ঢঙে বলল, না তুমি যাবে না। ছি শোনা, অমন বলতে নেই, যাবে না যাবে না যাবে না। নিকুঞ্জবাবু হাসার চেষ্টা করলেন, বললেন, নিচে সবাই অপেক্ষা করছে, গাড়ি এসেছে, ফুল এসেছে, করো, তোমাকে আমি ছাড়বো না। এসো এসো, তুমি আর আমি ঘুরে ওড়াই, তুমি কিন্তু লাটাই ধরবে এই বলে রাখলাম। দাঁত চেপে নিজেকে সামলালেন নিকুঞ্জবাবু। তিনি কি এইটুকু শোনার জন্য অপেক্ষা করছিলেন? ও কথা বললে কি হয় বাবা, সময় হলে তো যেতেই হবে, তাছাড়া দেরি করলে উনি যে রাগ করবেন দাদু ভাই। ছোট্ট আদু তার চোখের ছোট্ট জল মুছে বলল, উনি কে দাদু? নিকুঞ্জবাবু নাতির মাথায় হাত রাখলেন, প্রশ্ন এড়িয়ে মুচকি হেসে বললেন, ভালো থেকো, ভালো থেকো বাবা, দুষ্টুমি করো না, মার কথা শুনবে কেমন? আদু ঘাড় কাত করল, বলল, আবার আসবে তো? নিজের মৃত্যুতে মানুষ কখনো কাঁদে, কখনো কাঁদে না। নিকুঞ্জবাবুর চোখে তাহলে কিসের জল? আসবো সোনা, নিশ্চয়ই আসবো। নিকুঞ্জবাবু চলে যাচ্ছেন, তার ভালো লাগছে না। মনে হচ্ছে আর একটু থেকে যাই, আর একটুখানি। সববাহী গাড়ি স্টার্ট নিল।